আসসালামু আলাইকুম। সো চলো ভাইয়া, তাহলে আমরা এই ফসিল চ্যাপ্টার বা জীবাশ্ম অধ্যায়ের সর্বশেষ পার্ট অর্থাৎ পলিমার সেটা শুরু করে ফেলি এবং শেষ করে ফেলি ভালো মতন বুঝে। পলিমার জিনিসটা আসলে কি? পলিমার জিনিসটা হচ্ছে দুইটা শব্দ দিয়ে তৈরি একটা শব্দ। পলি শব্দটা আসছে হচ্ছে আমাদের পলি মানে বহু, গ্রিক শব্দ সেটা, হ্যাঁ। আর এই মার শব্দটা আসছে হচ্ছে মেরোস থেকে যার মানে হচ্ছে অণু বা অংশ, হ্যাঁ। সো বহু অংশ বিষয়টা এমন, মানে ক্ষুদ্র ক্ষুদ্র কোনো একটা ইউনিট কয়েকবার যুক্ত হয়ে রিপিটেডলি যদি একটা বড় চেন তৈরি করে সেটাকে আমরা বলি হচ্ছে পলিমার। চলো আমার বাংলা কথা তো বুঝলা, চলো এটাকে আমি যা বললাম তাই দেখাই কিনা। দেখো, যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে সেই বিক্রিয়াটাকে পলিমার বিক্রিয়া বলা হয়, এবং পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে আমার পলিমার অণু। তাহলে পলিমার অণু কি এমন না যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে একটা বৃহৎ অণু, একটা বৃহৎ চেন, বৃহৎ একটা শিকল তৈরি করে এমন? এখানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বা বিলিয়ন বিলিয়ন অণু থাকে। ওকে, পলিমারকরণ বিক্রিয়ায় যে ছোট অণুগুলো অংশগ্রহণ করে তাদের প্রত্যেকটি এক একটি মনোমার। কি নাম বলা হয় তাদের প্রত্যেকটিকে? একটি মনোমার। পলিমারের সিঙ্গেল ইউনিটকেই বলা হয় পলিমারের একক, যেটাকে বলতে পারো তুমি পলিমারের সিঙ্গেল ইউনিট বা একক, সেটাই হচ্ছে আমাদের কি আসলে মনোমার। ওকে, সেটা হচ্ছে আমাদের মনোমার। আচ্ছা, এই এই মনোমার ইউনিটগুলো যদি দুইটা যুক্ত হয় সেটাকে বলবো আমরা ডাইমার, যদি তিনটা যুক্ত হয় বলবো সেটাকে ট্রাইমার, আর যদি একাধিক যুক্ত হয় অনেকগুলো সেটাকে আমরা বলতে পারি কি আসলে পলিমার। এমন আমাদের খাদ্যের একটি প্রধান উপাদান হচ্ছে প্রোটিন, যেটিও আসলে অ্যামিনো অ্যাসিডের পলিমার। ওকে, অ্যামিনো অ্যাসিডের পলিমার। আচ্ছা, পলিমারকে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা যেতে পারে। তার মধ্যে গঠন প্রকৃতি অনুযায়ী পলিমার দুই প্রকার, একটা হচ্ছে সংযোজন বা জুত, আর একটা হচ্ছে ঘনীভবন। আমরা একটু বিষয়টা ভালো করে বুঝি, চলো এটাকে টোটালে কয়টা ভাগে ভাগ করা হয় দেখে ফেলি। পলিমার গঠন প্রকৃতি অনুযায়ী এটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সংযোজন, একটা হচ্ছে ঘনীভবন। আচ্ছা, গঠন প্রকৃতি অনুযায়ী দুই ভাগে, আর গঠন প্রকৃতি অনুযায়ী দুই ভাগে, এবং ঘনীভবনের ভিতরে ধরো এরকম ঘনীভবনটাও আমরা দেখলাম। আচ্ছা, প্রাকৃতিক পলিমার আর হচ্ছে কৃত্রিম পলিমার। এটা কি উৎসের উপর ভিত্তি করে আবার দুই ভাগে, গঠন প্রকৃতির উপর ভিত্তি করে সংযোজন ঘনীভবন এমন আর দুই ভাগে, এবং উৎসের উপর ভিত্তি করে দুই ভাগে, একটা হচ্ছে প্রাকৃতিক একটা হচ্ছে কৃত্রিম। সো আসলে যদি আমরা সংযোজন পলিমারের কথা বলি তাহলে এখানে আমাদের মেইনলি যাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে পলিথিন, যে কয়টা বলতেছি এ কয়টা মাস্ট পড়াই লাগবে। পলিপ্রোপিন, এক একটার কাজ কিন্তু এক এক ধরনের, হ্যাঁ ভাইয়া। পলিপ্রোপিন, একটা হচ্ছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড এমন। আচ্ছা, পলিস্টাইরিন, হ্যানত্যান আরও অনেক কিছু থাকে। তো এই তোমার এসএসসি পর্যায়ে অন্তত এই তিনটা মাস্ট। ঘনীভবন পলিমারের ভিতরে পড়তে হবে তোমাকে নাইলন 66, মাস্ট একেবারে, এটা ধরে নাও খ নাম্বারে চলে আসছে আসলে, নাইলন 66। ঠিক আছে। আচ্ছা, এখানে এখন আমি তোমাকে বলি যে আসলে ভাই কিভাবে এটাকে কেন আমরা সংযোজন বলতেছি, এটাকে কেন আমরা ঘনীভবন বলতেছি। ওকে, আমি তোমাকে এমনি বাংলাতে একটু বলে বুঝাচ্ছি, আমাদের ডিটেলসে তো পড়তে হবে। সংযোজন পলিমারে যেটা ঘটে, এই যেই মানে পলিথিন ইথিলিন অণু বা অন্য যে কোনো একটা পলিমারে একাধিক মনোমার অণু, একাধিক মানে লক্ষ লক্ষ বা কোটি কোটি মনোমার অণু একে অপরের সাথে তীব্র চাপ মানে অতি পরিমাণে উচ্চ চাপ এবং উচ্চ তাপের ফলে যুক্ত হয়ে একটা বৃহৎ অণু তৈরি করে। বাট যেটা ঘনীভবন পলিমার, নাম শুনেই বুঝছো এখানে মনোমার তৈরি হওয়ার সময় দুইটা ভিন্ন অণু মিলে একটা মনোমার প্রথমে তৈরি হবে। ওই মনোমার তৈরি হওয়ার সময় পানি অথবা HCl অথবা এরকম যে কোনো একক অণু, কার্বন ডাইঅক্সাইড কোথায় কোথাও ওখান থেকে কি হবে, নিষ্কৃত হবে বা ওখান থেকে অপসারিত হবে, দিয়ে একটা মনোমার অণু তৈরি হবে। ওই মনোমার অণু যখন আমার এই যে মিলিয়ন মিলিয়ন মনোমার অণু মিলে, ওই মনোমার অণুগুলো মিলে যখন আমাকে হচ্ছে একটা পলিমার তৈরি করে দিবে সেটাকে আমরা বলবো কি, ঘনীভবন পলিমার। চলো ডিটেলস তো আছেই, তখন বুঝতে পারবা। মানে আমরা এতটুকু বুঝতেছি যে এখানে পলিমার মানে মনোমার অণুটা ডিরেক্ট নিজেদের সাথে যুক্ত হয়ে সংযোজন পলিমারটা তৈরি করে। বাট যেটা আমার ঘনীভবন বিক্রিয়া, এখানে দুইটা অণু মিলে প্রথমে মনোমারটা তৈরি করা হয়, এবং মনোমার তৈরি হওয়ার সময় এক অণু পানি HCl বা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এরকম টাইপের কিছু নিশ্চিত হবে, এবং তারপরে তারা হচ্ছে যুক্ত হয়ে আমাকে ঘনীভবন পলিমারটা দিবে। আচ্ছা, আর উৎসের উপর ভিত্তি করে যে প্রাকৃতিকের কথা বললাম, প্রাকৃতিক পলিমার কোনগুলা বলো তো? সেলুলোজ, প্রাকৃতিক রাবার, তারপর হচ্ছে যে প্রোটিন, তারপর হচ্ছে ভাই ডিএনএ RNA, এগুলো সবই হচ্ছে আমাদের কি ডিএনএ RNA
সবই হচ্ছে আমার প্রাকৃতিক পলিমার। আর তাহলে কৃত্রিম কারা ভাইয়া বলো তো? এই যে এটি বাদে যতগুলো আছে সবই তো কৃত্রিম পলিমার। এটা ডিএনএ আঁকি নাই কিন্তু, আবার ভাইবো না যে ভাই ডিএনএ আঁকছেন, না না না, কৃত্রিম পলিমার কারা? সব কৃত্রিম পলিমার। এই যে এগুলা যাবতীয় এখানে যা কিছু আছে সবই তো কৃত্রিম পলিমার। মানে প্রাকৃতিক পলিমারগুলো বাদ দিয়ে যত পলিমার থাকে আসলে সবগুলোই কি আমাদের কৃত্রিম পলিমার। এই তো ওকে। এবার চলো আমরা সংযোজন পলিমারটাকে একটু বুঝি। তাহলে সংযোজন বা জুট পলিমার, অ্যাডিশন পলিমার যেটা আমাদের, আচ্ছা, যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার গঠন করে, সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে, তাকে আমরা বলি পলিমার মানে কি, তাদেরকে আমরা বলি হচ্ছে সংযোজন পলিমার। এখানে দেখো সংযোজন পলিমার বিক্রিয়ার মধ্যে উৎকৃষ্ট বিক্রিয়া হচ্ছে প্রথমটা, সেটা হচ্ছে পলিথিন। পলিথিনের বিক্রিয়াটা আমরা ওই ইথিন থেকে দেখাইছিলাম অ্যালকিনের বিক্রিয়ার ভিতরে। তো এখানে আমাদের যেটা, এই যে এন সংখ্যক ইথিন অণু আমি দেখাইছিলাম যেটা ভাইয়া, যে এন সংখ্যক ইথিন অণু বিক্রিয়াটা দেখো, ডাবল বন্ড CH2, এন সংখ্যক কয়টা, এই এন এর মান হচ্ছে অনেক। আচ্ছা, এই এন সংখ্যক বিক্রিয়ক অণুকে আমি কি করাইছি, এই এন সংখ্যক বিক্রিয়ক অণুকে এই যে যেই কন্ডিশনগুলো দিয়েছি, এটা কি 1000 ATM চাপ, আচ্ছা, আর 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং অক্সিজেন এর উপস্থিতিতে আমি এই বিক্রিয়াটা ঘটাবো। আমার যেটা ঘটবে, এই যে বন্ডটা ছিল না, এই বন্ডটা এখানে চলে আসবে, এখানে চলে আসবে, CH2 এমন, এই যে এন সংখ্যক এরা পরস্পর যুক্ত হতেই আছে। তাহলে এখানে মনোমার অণু কোনটা আসলে? এই যে এটাই না আমাদের মনোমার অণুটা, ইথিনটাই কি আমার মনোমার অণু না? তাহলে পলিথিন একটা হচ্ছে আমাদের এরকম। চলো পলিপ্রোপিনটা দেখে ফেলি। পলিপ্রোপিন মানে প্রোপিন থেকে যেটা তৈরি হবে, দেখো CH3CH ডাবল বন্ড CH2, এই যে এটা আমার কতগুলো লাগবে তাহলে? এন সংখ্যক লাগবে নিশ্চয়ই। এই এন সংখ্যককে যদি ফার্দার আমি এটাকে নিয়ে আসবো, এখানে আমাদের এই কন্ডিশনগুলো কিন্তু মাস্ট মনে রাখতে হবে। এই যে 10 অ্যাটমসফিয়ার প্রেশার, 10 অ্যাটমসফিয়ার আমার প্রেশার, এবং আমাদের কত 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের সাথে টাইটানিয়াম অক্সাইড না রে, এখানে টাইটানিয়াম ক্লোরাইড দিয়ে যদি বিক্রিয়া করায়, তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে সবসময় মাথায় রাখবা, ডাবল বন্ডটা ভেঙে 2 কার্বনের কাছে যাবে। তাহলে এই যে CH3 গ্রুপটা, এটা হয় তুমি উপরে দিয়ে দিবা, না হলে নিচে দিয়ে দিবা। আমরা উপরে দিয়ে দিচ্ছি, দেখো CH, এই যে এখানে একটা সিঙ্গেল বন্ড দিলাম, CH2 দিলাম, এটা কোন এই পার্টটুকু লিখলাম আমি। এরপরে এখানে একটা দাগ দিয়ে দাও, এখানে একটা দাগ দিয়ে দাও, এটার দাগটা এখানে এই যে CH3টা উপরে দিয়ে দাও, এবার এটাকে থার্ড ব্র্যাকেটে দিয়ে দাও, এবার এটাকে থার্ড ব্র্যাকেটে দিয়ে দাও, এন সংখ্যক দিয়ে দাও। বুঝছো? এখন তাহলে আমার মনোমার অণু কোনটা? এই যে প্রোপিন যে মনোমার অণুটা ছিল সেটা। অলওয়েজ মাথায় রাখবা, ডাবল বন্ডটা ভেঙে 2 কার্বনের কাছে চলে যাবে। দেখো ডাবল বন্ডটা ভেঙে ওই 2 কার্বনের কাছে চলে গেছে, তাহলে এই বন্ডটা কি উপরে দিয়ে দিবা অথবা নিচে দিয়ে দিবা, যেমনি ইচ্ছা দিয়ে দিতে পারো। শেষ। এটাই হচ্ছে আমার সেই পলিপ্রোপিন অণু। ক্লিয়ার? পলিমারকরণ বিক্রিয়াগুলো বোঝা যাচ্ছে এমন। চলো এবার পিভিসিটা দেখে ফেলি, পলিভিনাইল ক্লোরাইড। এটা কেমনে তৈরি হয় আমি তোমাকে দেখাই। এই যে CH ট্রিপল বন্ড CH, এর সাথে যখন আমি HCl যোগ করব, তখন একটা কি ঘটবে আমরা জানি, H এক জায়গাতে যে যুক্ত হবে, Cl এক জায়গাতে যে যুক্ত হবে, এবং মধ্যকার বন্ধনটা একটা বন্ধন ভেঙে যাবে। তাহলে CH2 ডাবল বন্ড CHCl, এমন না? এমন। এখন এটাকে আমি দিব হচ্ছে আসলে কিসে? পলিমারকরণ প্রসেসে। পলিমারকরণ প্রসেসে এখানে কি থাকবে? এটা খালি মাথায় রাখবা, উচ্চচাপ এবং উচ্চতাপ থাকবে, এবং এখানে থাকবে হচ্ছে আমাদের জৈব পারক্সাইড ROOR, এরকম জৈব পারক্সাইড থাকবে। হ্যাঁ, এই জৈব পারক্সাইডের উপস্থিতি যদি বিক্রিয়াটা ঘটাও, তাহলে দেখো ওই যে বললাম ডাবল বন্ডটা ওই 2 কার্বনের কাছে ভাঙবে। তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH, এই যে একটা Cl এমন, ওকে, এই যে একটা এমন এন সংখ্যক এটা লাগবে অবশ্যই আমার নিশ্চয়ই এটা ভাই এন সংখ্যক লাগবে এমন। আর আমি তোমাকে এখান থেকে আরেকটা, এই যে এটাকে কি বলতেছি আমরা? ভিনাইল ক্লোরাইড না? একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, আমরা দেখছিলাম যে অ্যালকেন থেকে মাইনাস একটা হাইড্রোজেন যদি হইতো, সেটাকে আমরা বলতাম অ্যালকাইল, মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, এমনি চলতেই থাকতো। ওকে, যদি এটা অ্যালকিন থেকে যায়, হ্যাঁ, অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন যদি মাইনাস হয়, সেটাকে আমরা বলবো অ্যালকিনাইল। অ্যালকিনাইলের ভিতরে এই যে এইটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে CH2 ডাবল বন্ড CH2, এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, হ্যাঁ, তাহলে এইটা কি এরকম একটা জিনিস ফর্ম করে না? CH ডাবল বন্ড CH2,
তো এটাকে আমরা অ্যালকিনাইল বললে ইথিলিনাইল এরকম কিছু একটা নাম নাকে ডাকতাম না? তো এটার নাম ইথিলিনাইল না হয়ে শুধুমাত্র এর ক্ষেত্রেই এর নামটা চলে আসে হচ্ছে ভাই আমাদের ভিনাইল গ্রুপ। কি নাম বলো? ভিনাইল গ্রুপ। এবং এই ভিনাইলের সাথে দেখো আমার একটা ক্লোরিন যুক্ত হয়ে আছে, এই যে ভিনাইলের সাথে, দ্যাটস ওয়াই এটাকে ভিনাইল ক্লোরাইড বলা হয়। এটারই পলিমারকরণের জন্য আমরা এটাকে পলিভিনাইল ক্লোরাইড নামে ডাকতেছি। এই ছিল হচ্ছে আমার এখানকার পর্যন্ত আলোচনা। কোনখানকার পর্যন্ত আলোচনা? সংযোজন পলিমারের 3টা। ক্লিয়ার সংযোজন পলিমারটা? চলো এবার আমরা ঘনীভবন পলিমার নিয়ে আলোচনা করব। কনডেনসেশন পলিমার। ঘনীভবন পলিমারের কথা অলরেডি বললাম যে এই পলিমারকরণ বিক্রিয়াতে মনোমার অণুটা প্রথমে তৈরি হয়। আসলে মনোমার অণুটা কিভাবে তৈরি হবে? ওকে, মনোমার অণুটা যেমন আমরা নাইলন 6 এর কথা বলতেছি, এই 6 দিয়ে দুইটা কার্বনকে বোঝায়, দুইটা যৌগকে বোঝায়। একটা 6 দিয়ে বোঝায় হচ্ছে ভাই অ্যাডিপিক অ্যাসিড। এই নামগুলো মানে মাথায় রাখতে হবে, আমি তোমাকে সবগুলো মাথায় রাখতে বলবো না। এই যে ঘনীভবন পলিমারের ভিতরে এটা মাস্ট মনে রাখবা, অ্যাডিপিক অ্যাসিড। আর একটা হচ্ছে 6 দিয়ে বোঝায় হচ্ছে হেক্সামিথিলিন ডাইয়ামিন। হেক্সামিথিলিন, ব্যাপার না, খুব সহজ, মনে রাখো একটু খালি, তারপর আমি এটা পড়িয়ে দিচ্ছি। ডাইয়ামিন, ডাইয়ামিন এটা কেমনে ঘটে চলো একটু দেখে দিই। অ্যাডিপিক অ্যাসিডটার সংখ্যা যেটা, সেটা হচ্ছে ভাই এমন HCOOC CH2 4COOH, এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। এবার হেক্সামিথিলিন ডাইয়ামিনটা কেমন? H2N CH2 6NH2। দেখো তো ভালো করে বুঝে, এই যে যৌগটা অ্যাডিপিক অ্যাসিড, এটা হচ্ছে একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ, যার সংকেতটা হচ্ছে এরকম। এই যে যৌগটা সেটা হচ্ছে আমাদের হেক্সামিথিলিন ডাইয়ামিন। আচ্ছা, যদি তুমি ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবা দুইটাতেই কার্বন সংখ্যা হচ্ছে 6 করে। এখানেও 6টা না কার্বন, এখানেও কিন্তু 6টা। এবং হেক্সামিথিলিন ডাইয়ামিন কেন? এই যে NH2 গ্রুপটাকে অ্যামিন বলি, দুইটা অ্যামিন, দ্যাটস ওয়াই ডাইয়ামিন। এবং মিথিলিন কয়টা? CH2 গ্রুপ কয়টা? 6টা, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় হেক্সামিথিলিন ডাইয়ামিন। এবং এখানে এটাকে কি বলা হচ্ছে? অ্যাডিপিক অ্যাসিড। এটাও কিন্তু 6 কার্বনযুক্ত একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড। 2 কার্বনযুক্ত যেটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, যেটাকে আমরা হুক্কু বলি আসলে, সেটা আসলে কি বলতো ভাই? পড়াইছি তোমাদেরকে অক্সালিক অ্যাসিড। অক্সালিক, এটাকে এরকম করে 10টা কার্বনযুক্ত অ্যাসিড আমাদের ডাইকার্বক্সিলিক অ্যাসিড পড়ানো হয়, হ্যাঁ। ওটা হচ্ছে একটা ছন্দ দিয়েও মনে রাখা যায়, ও মাই সন গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সাইলেন্টলি, এরকম কিছু একটা, হ্যাঁ। সো ওইটা তোমার এসএসসি, এখন না, এখন আপাতত অ্যাডিপিক অ্যাসিড মনে রাখো এবং এটাকে মনে রাখো। এই দুইটা মিলে প্রথমে আমার একটা মনোমার অণু তৈরি হবে। আমি তো বলছিলামই যে ঘনীভবন পলিমারের ক্ষেত্রে একটা মনোমার অণু প্রথমে তৈরি হয়। ওই মনোমার অণু তৈরির সময় একটা পানি, এক অণু পানি, অথবা একটা HCl অণু, অথবা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অণু রিলিজ হয় ওখান থেকে। তারপরে ওই মনোমার অণুটা একে অপরের সাথে যুক্ত হয়ে আমার সেই পলিমারটা দেয়। তো এই নাইলন 6 যে পলিমারটা, সেটার জন্য প্রথমে এই কাজ হবে। এছাড়াও কিন্তু ডেক্রন, এই তারপরে এই নাইলন, শুধু নাইলন, এরকম টাইপেরও কিছু ঘনীভবন পলিমার আছে। সো আমরা একটাকে পড়বো, নাইলন 6। এখান থেকে আসলে কি হবে ভাই বলো তো? এখান থেকে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, এ আমার OH-টা দিবে, এখান থেকে আমার একটা হাইড্রোজেন দিবে। আচ্ছা, সো চলো এটাকে আমরা হচ্ছে এমনি আর একটা হাইড্রোজেনকে লিখি, হ্যাঁ। সো তাহলে এ যে কাজটা করবে সেটা হচ্ছে, এ আমার এখান থেকে OH-টাকে দিবে এবং এখান থেকে একটা হাইড্রোজেনকে দিবে। তাহলে এখান থেকে যদি পানিটা রিলিজ হয়ে যায়, পানিটা যদি রিলিজ হয়ে যায়, তাহলে এটা কি যুক্ত হয়ে যাবে না? এটা যুক্তটা হবে কি বলতো? এই যে CH2 4CONH CH2 6NH2। এখন এটাকে, এটা হলো আমাদের মনোমার অণু। এটাকে যখন আমি পলিমারের মধ্যে দিব, এটাকে যখন আমি ফার্দার কিসের ভিতরে দিব? পলিমারাইজেশন। এটা পলিমারকরণ করা হচ্ছে ভাই টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে, হ্যাঁ। পলিমারকরণ যখন আমি করব, তখন বলো তো এরকম মনোমার অণু একাধিক যদি থাকে, ধরো আমি তোমাকে এটা দেখিয়ে দিই, যেহেতু আমার কাছে স্মার্ট বোর্ডের সুবিধা আছেই, সো আমার দেখাতে তো কোনো প্যারা নাই, হ্যাঁ। ধরো এরপরে এখানে যেটা যুক্ত হবে, ধরো এটাকে একটু ছোট করি, হ্যাঁ, নাহলে হচ্ছে যে জায়গা হচ্ছে না এর। আচ্ছা, এমন ঘটনাটা দেখো, এটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি ভাই, হ্যাঁ। সো এখানে দেখো এবার, হ্যাঁ, এই যে দেখো, তো আলটিমেটলি কি হবে বলো তো? এর মধ্যে এটা যুক্ত হবে,
এর সাথে এরপরে নিশ্চয়ই এই যে NH2 গ্রুপের পরে নিশ্চয়ই OH গ্রুপটাই থাকবে, আর এখানে NH2 গ্রুপের পরেও নিশ্চয়ই এটাই থাকবে। এরকমভাবেই তো পলিমারটা তৈরি হবে, আবার সেম টু সেম এখানে রিপিটেড। তাহলে এরপরে কি ওই যে CH গ্রুপটা থাকবে, এখানে কি থাকবে NH2 গ্রুপটা থাকবে। ওকে, যদি এমন থাকে তাহলে দেখো এখান থেকে পুনরায় তাহলে আমার কোনটুকু গ্রুপ চলে যাবে, এ পার্টটুকু বাদ হয়ে যাবে। এখান থেকে আমার একটা হাইড্রোজেন বাদ হবে, এই পার্টটুকুর সাথে একটা হাইড্রোজেন নিয়ে আমার বাদ হবে, এবং এই পার্টটুকুর সাথে একটা হাইড্রোজেন নিয়ে আমার বাদ হবে। তাহলে আলটিমেটলি এটাকে যদি আমি ওই আকারে ওই যে যেরকমভাবে মনোমার লেখানো শিখলাম তোমাকে, সেরকমভাবে যদি লিখতে যাও তাহলে তুমি কি এরকম লিখতে পারো না, OCCH24 CONH CH2 তারপরে হচ্ছে NH। n সংখ্যক পলিমার অণু নিলে এই যে এটার ভ্যালু যদি তুমি n সংখ্যক পলিমার অণু নাও, তাহলে এখানে তোমাকে n সংখ্যক একটা মানে শিকল যুক্ত হয়ে হয়ে তৈরি করে দিবে। অ্যান্ড দিস ইজ আওয়ার নাইলন 66। এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত নাইলন 66। পারবো আমরা? আশা করি পারবো, কোনো প্যারা হবে না। এই সো দেখো, এই যে টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে হেক্সামিথিলিন ডায়ামিনের সাথে অ্যাডিপিক অ্যাসিড উত্তপ্ত করলে নাইলন 66 তৈরি হয়। এই হচ্ছে তার বিক্রিয়া নাইলন 66। দেখো যা যা করাইছিলাম হুবহু এটাই না, হুবহু এটাই না, হেক্সামিথিলিন ডায়ামিন টাইটানিয়াম অক্সাইড। আমি প্রথমে মনোমার তৈরি করালাম, তারপরে বিক্রিয়া করাইছি, ওরা একবারে বিক্রিয়াটা দিছে পলিমারকে আবার। আর এই তো বুঝা গেছে, সে পর্যন্তই ছিল হচ্ছে আমার ঘনীভবন পলিমার। এবার চলে আসো উৎসের উপর ভিত্তি করে পলিমারকে কত ভাগে ভাগ করা হয়, যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি, আমাদের পড়া কিন্তু প্রায় শেষের দিকে। সো উৎসের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়, মেইনলি আমাদের দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের প্রাকৃতিক পলিমার, আর একটা হচ্ছে আমাদের কৃত্রিম পলিমার। সো প্রাকৃতিক পলিমার যেটা, সেটা হচ্ছে প্রাকৃতিক রাবার, প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়, যেমন উদ্ভিদের সেলুলোজ, স্টার্চ, দুই ধরনের পলিমার বহু সংখ্যক গ্লুকোজ অণু থেকে তৈরি হয়। চলো আমরা এদেরকে দেখে দিই। প্রোটিন অ্যামিনো অ্যাসিডের একটা পলিমার, এই কথাগুলো আমাদের জানা দরকার। রাবার গাছের কষ থেকে একটা প্রাকৃতিক পলিমার রাবার তৈরি হয়। আমাদের দেশের পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, হবিগঞ্জ, সিলেট, টাঙ্গাইল, এগুলো রিডিং দেওয়ার জিনিস। রাবার মানে চাষ করা হয় আসলে। ওকে, শিল্প কারখানার প্লাস্টিকের থেকে অনেক বেশি সংশ্লেষণ করা হচ্ছে শিল্প কারখানার প্লাস্টিকগুলা ওই রাবার থেকে। আচ্ছা, এরপরে যদি যাই এই যে এই জিনিসগুলাকে দেখো, তোমাকে এখানে একটা ছকের মাধ্যমে যা যা দেওয়া আছে তা অলরেডি আমরা কিন্তু কাইন্ড অফ বলতে গেলে গুলে টুলে খাওয়ার মতন ব্যবস্থা করে ফেলছি। সো তুমি যদি ওইগুলাকে একবার করে প্র্যাকটিস করো, এই ছক তোমার কাছে মানে ইজিলি আয়ত্তে আর কি, সহজে কাটা যায় না এবং টেকসই। এটাকে পলিথিন যেটা আমরা ইউজ করি, প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক শিট হিসেবে। পলিপ্রোপিনটা কি সহজে কাটা যায় না, টেকসই, এটার একটা বৈশিষ্ট্য। এটা প্লাস্টিক রশ্মি, প্লাস্টিকের বোতল, দেখো দুইটার কিন্তু ব্যবহার আলাদা, এগুলাই লাগবে আমাদের। পানির পাইপ আর বিদ্যুৎ অপরিবাহী পদার্থ হিসেবে কি ইউজ করি, পলিভিনাইল ক্লোরাইড। আর নাইলন 66টাকে কৃত্রিম কাপড়, রশ্মি বা দাঁতের ব্রাশের মাধ্যমে ইউজ করি আমরা। ওকে, কৃত্রিম পলিমার বা প্লাস্টিকটা কি আসলে একটা দূষকৃতি মতন ভাই, তবে হ্যাঁ এটা আমাদের অনেক কাজে অনেক সুবিধা করে ফেলছে। দেখো প্লাস্টিকের হচ্ছে যে পড়াশোনা রিলেটেড কি জিনিস, শক্ত, হালকা, সস্তা এবং ট্রান্সপারেন্সিটার অনেক বড় একটা গুণ। প্লাস্টিক পাওয়া যায়, প্লাস্টিককে গলানো যায় এবং ছাঁচে ঢেলে যে কোনো আকার দেওয়া যায়। প্লাস্টিক শব্দটি হচ্ছে প্লাস্টিকোস, অর্থাৎ প্লাস্টিকোস অর্থ হলো গলানো সম্ভব এমন। অনেকেই পরিত্যক্ত প্লাস্টিক অংশটি গলিয়ে নানা কিছু তৈরি করেন, এটি করা বিপজ্জনক, কারণ প্লাস্টিক দ্রব্যকে পড়লে উত্তাপে গলনের মাধ্যমে অনেক বিষাক্ত গ্যাস তৈরি হয়, যা আমাদের জন্য আসলে ক্ষতিকারক। খাবার রাখার পাত্র, মোড়ক, বলপেন, চেয়ার, টেবিল, গাড়ির যন্ত্রাংশ, পানির ট্যাঙ্ক, গামলা, বালতি, মগ ইত্যাদি প্রস্তুতি বা তৈরি করার জন্য আসলে প্লাস্টিকের এখন বহুল পরিমাণে ব্যবহার হচ্ছে। আচ্ছা, এই প্লাস্টিক ব্যবহারের সুবিধা অসুবিধা এগুলা বাংলা কথাবার্তা ভাই, আমি হচ্ছে খালি একটু ব্রিফ করে দিব। বলো প্লাস্টিক ব্যবহারের সুবিধা এবং অসুবিধা, তুমি আমি কি জানি না, অনেকটাই জানি। প্লাস্টিক ব্যবহারের সুবিধার থেকে আসলে অসুবিধার পরিমাণটা বেশি, যদি তুমি ইনভায়রনমেন্টাল অ্যাসপেক্টে চিন্তা করো, পরিবেশের দূষণের কথা যদি চিন্তা করো, আর যদি চিন্তা করো না আমার উপকার হচ্ছে কিনা, তাহলে অবশ্যই উপকারী। তোমরা জানো ওই যে ওই মানে ওয়েস্ট দিয়ে সেন্ট মার্টিনে কোথায় কক্সবাজার সি বিচের ভিতরে কোথায় হচ্ছে জানি একটা বিশাল দানব তৈরি করার চেষ্টা করা হয়েছে। সো ওয়েস্ট ব্যবহার করার ক্ষেত্রে আমি যদি একটু সতর্ক না হই, তাহলে একসময় দেখা যাবে মানে সব কিছুর উর্বরতা নষ্ট হয়ে শুধুমাত্র প্লাস্টিকই টিকে আছে এই পৃথিবীতে, আমরা আর নাই। এটা কিন্তু আমি মানে লিটারালি মজা করতেছি না। তুমি এখন খালি একটা জিনিস চিন্তা করো তো ভাইয়া, যে তোমার আজকে দিন থেকে উঠে এখন পর্যন্ত ব্যবহার করা মানে তুমি কতগুলো ওয়েস্ট তৈরি করছো, খালি এটা ব্যবহার করো। হলো মলমূত্র ত্যাগ করা বাদ দিয়ে, ওটার কথা বলতেছি না আমি, তুমি ওয়েস্ট তৈরি করছো কতটুকু। সাপোজ তুমি একটা চিপস খাইছো সকালে, চিপসের একটা প্যাকেট, এটা তোমার দ্বারা তৈরি ওয়েস্ট অবশ্যই, কারণ আমি বলতেছি না যে তুমি খেও না, আমি তোমাকে জিজ্ঞাসা করছি আর কি। এটা যদি প্রপার ডিসপোজাল আমরা করি দ্যাটস ওকে,
ওটাই করতে হবে আসলে, এটা তো প্রতিরোধ করা সম্ভব না, প্রতিকার করতে হবে আমাদেরকে। আচ্ছা এখন তারপরে একটা কোক খাইছো এমন, তারপরে হচ্ছে ধরো ভাত টাত খাওয়া দাওয়া করছো, ওই ভাত টাতের খাওয়া দাওয়ার জন্য তুমি তো জানো না যে তুমি কেমনে ওয়েস্ট করছো, হাত ধুইছো হচ্ছে একেবারে সেই পানি ছেড়া। তুমি জানো এমন মানে জায়গার ভিতরে এমনও মানুষজন আছে যারা হচ্ছে ময়লা পানি পর্যন্ত পায় না ওটাকে ট্রিট করে খাওয়ার জন্য। সেখানে আমরা বাংলাদেশের এই চিন্তা করতে গেলে এই যে প্রাকৃতিক আমাদের যে জিনিসপত্রগুলো মাস্ট বি দরকার বেঁচে থাকার জন্য, সেগুলো আসলে ব্লেসড আমরা বলতে গেলে সেগুলো পেয়ে, সত্য কথা। বুঝতেছো জিনিসগুলা, এগুলো একটু ভেবে দেখো ভাইয়া। হ্যাঁ আচ্ছা, তো চলো আমরা আর ওগুলো কথাবার্তা না আগাই। বর্তমান বিশ্বে ব্যাপক হারে প্লাস্টিক জাতীয় কৃত্রিম পলিমার হিসেবে ব্যবহার হচ্ছে, প্রচুর সুবিধা রয়েছে। অপরদিকে প্লাস্টিক জাতীয় এটা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। কেন হুমকি স্বরূপ জানো? কারণ এটা বায়োডিগ্রেডেবল না, বায়োডিগ্রেডেবল না। এটা পচতে 400 বা মানে কিছু প্লাস্টিক ওয়াইজ ডিপেন্ড করে, কাঁচেই তো লাগে 400 বছর, 4000+ বছর লাগে কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, সো এটা যদি মাটির সাথে এরকমভাবে মিশে যায় তাহলে মাটির তো উর্বরতা হ্রাস পায় ভাই, ওখানে তো চাষবাস হবে না। আচ্ছা, প্লাস্টিক জাতীয় পদার্থের সুবিধা দেখো, নিত্য প্রয়োজনীয় জিনিস, থালা বাসন, বিভিন্ন ধরনের পাইপ, কন্টেইনার, ব্যাগ সহ আমরা পরিবহন করার কাজে ইচ্ছা মতন প্লাস্টিক ব্যবহার করতে পারি। আর এই প্লাস্টিককে রং দিয়ে বিভিন্ন রঙিন আকারে তৈরি করে এটাকে আকর্ষণীয় করা যায়। অসুবিধা দেখো, প্লাস্টিক জাতীয় দ্রব্যের অসুবিধা হচ্ছে তা পরিবেশের জন্য ক্ষতিকর। আমরা যে সকল জিনিস মাটিতে ফেলি সেগুলো ব্যাকটেরিয়া বা বায়ুমণ্ডলীয় অক্সিজেন দ্বারা বিজারিত মানে জারিত হয় এবং হচ্ছে মাটির সাথে মিশে যায়, কম্পোস্ট তৈরি করে, কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়, পরিবেশের ভারসাম্য বজায় রাখে। কিন্তু প্লাস্টিক যেমন ব্যাকটেরিয়া দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় না, তেমনি অন্যান্য পদার্থের সাথেও বিক্রিয়া করে না, তাই মাটিতে প্লাস্টিক ফেললে তা একই রকম থেকে যায়, ফলে মাটি ও পানির দূষণ ঘটায়, সেই সাথে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এই যে সব থেকে বড় কনসার্নের জিনিস, বুঝছো জিনিসটা? ওকে, এরপরে যদি আমরা দেখি আমাদের করণীয় কি, আসলে রিসাইক্লিং করা। প্লাস্টিকগুলো যেগুলো আমরা ইউজ করতেছি পুনরায় নতুন নতুন প্লাস্টিক তৈরি না করে রিসাইকেল করা। হ্যাঁ, প্লাস্টিক আমরা কিন্তু খুবই যত্রতত্র ব্যবহার করি, তুমি নিজে একটু ভেবে দেখো, রিসাইকেল করতে পারি আমরা, এটা হচ্ছে 100% রিসাইকেবল একটা মানে জিনিস। এখন প্লাস্টিক বা এই জিনিসটা আসলে দুই ধরনের হতে পারে আবার, একটা থার্মোসেটিং, একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক। থার্মোপ্লাস্টিক কোনটা? যেটা আমরা হচ্ছে পলিথিন হিসেবে ইউজ করি, তুমি আমি হচ্ছে যে তেল টুল নেওয়া থেকে শুরু করে যাবতীয় কাজে যেটা ইউজ করি, এটা কি এটাকে আসলে এটাকে পোড়ানো সম্ভব না, এটা পোড়ালে দেখবা যে হচ্ছে যে গলে গলে তার মানে শেপটা চেঞ্জ করে ফেলছে। আরেকটা হয় হচ্ছে থার্মোসেটিং। থার্মোসেটিং যেটা, সেটা হচ্ছে ধরো মেলামাইন, তারপরে হচ্ছে তোমার ফোনের কাভার, হ্যান ত্যান, এটা হচ্ছে থার্মোসেটিক প্লাস্টিক। এই থার্মোসেটিক প্লাস্টিকটাকে তুমি গলিয়ে পুনরায় ইউজ করতে পারবা না, এটাকে গললে দেখবে এটা পুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ এমন। আচ্ছা, পুনরায় ব্যবহার করা উচিত। অন্যদিকে কাঠ, ধাতু প্রকৃতির তন্তু ব্যবহারের পরিমাণও আমাদের বাড়াতে হবে। হ্যাঁ, বিজ্ঞানীরা আসলে প্লাস্টিক ব্যাগ তৈরি করে ফেলছে অলরেডি পাট দিয়ে, আমাদের প্রধান অর্থকরী ফসল ছিল একসময় পাট, এটা দিয়ে তৈরি করে ফেলছে। বাট প্লাস্টিকের যে সিন্ডিকেট, প্লাস্টিকের যে বিশাল মার্কেট, এগুলো আসলে এগুলাকে প্রকাশ করতে দেয় না। এবং সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ট্রান্সপারেন্সি। প্লাস্টিকের একটা যে কোনো কিছু দেখো কত শক্ত অথচ ট্রান্সপারেন্ট, এপার থেকে ওপার দেখা যায়। বাট পাট দিয়ে তৈরি করার জিনিসটা আসলে এতটা বেশি ট্রান্সপারেন্ট নিয়ে আসা পসিবল হয় না এমন। আবার ওই যে ওই ওয়াটার কি মানে ওয়াটারতে প্লাস্টিকের এপাশ ওপাশ পাস করতে পারবে না, পারবে কি? পারবে না। বাট প্রাকৃতিক হলে সেটা থেকে পাস করার পসিবিলিটিস থাকে। সো এই হচ্ছে মেইনলি আমাদের এখানকার কথাবার্তা যে প্লাস্টিকের ব্যাপারে। এবার আসলে জৈব এবং অজৈব যৌগের পার্থক্য। আমরা এইসব মানে হচ্ছে যে এতই মেইনলি কথাবার্তা বলবো না। জৈব যৌগতের ক্ষেত্রে দেখা যায় এই জৈব যৌগ ওগুলাই, সেগুলোর ভিতরে আসলে সমযোজী বন্ধন মেইনলি থাকে রাসায়নিক বন্ধনে। অজৈব যৌগের ভিতরে আসলে কি টাইপের বন্ধন থাকবে বলো? আয়নিক বন্ধন থাকবে। সাধারণত জৈব যৌগে কার্বন কার্বন বন্ধন থাকে, যেমন মিথেন। দুই একটি ব্যতিক্রম ছাড়া সাধারণত অজৈব যৌগে কার্বন কার্বন বন্ধন থাকে না, যেমন হাইড্রোজেন সালফাইড। জৈব যৌগের বিক্রিয়া সাধারণত অনেক বেশি সময় লাগে, অজৈব যৌগের বিক্রিয়া খুব দ্রুত সংঘটিত হয়। জৈব যৌগসমূহ সাধারণত সমযোজী বন্ধনে আবদ্ধ, আর অজৈব যৌগ সাধারণত কি সমযোজী বন্ধনে না, আয়নিক বন্ধনে আবদ্ধ। তার মানে যে সমযোজী বন্ধন থাকতে পারবে না এমন কিন্তু না, থাকতেই পারে। বুঝছো? আচ্ছা, এগুলা হচ্ছে এখন তোমাদের কাজ, তোমরা চিন্তা করবা। তো এরপরে যে অনুশীলনী সলভের যে পার্ট বা সেলফের যে অংশগুলো, সেগুলো রিলেটেড কথাবার্তা আমাদের সাথে আর কি না, আমাদের থিওরি তোমাদেরকে টোটাল কমপ্লিট করানোর কথা ছিল, সেটা আসলে ডান। আমাদের সাথে না বলে আমরা করব না এমন না, আমরা অবশ্যই করাবো। আমাদের থিওরি পার্টটুকু তোমাদের ফার্স্ট প্রায়োরিটির অংশ ছিল, আমরা থিওরি পার্টটুকু ডান করলাম। থিওরি পার্টটুকু ভালো মতন যদি করে থাকো জৈব রসায়নের এই অংশটা, ফসিল ফুয়েলের জীবাশ্ম, তাহলে তোমার এই চ্যাপ্টারের যে বইয়ের কোয়েশ্চেনগুলো সেগুলো সলভ করতে খুব বেশি ঝামেলা হবে না, ইনশাল্লাহ পারবা। যদি না পারো আমরা আছি অবশ্যই, কাইন্ডলি ডু মেসেজ, ডু লেট আস নো, আমরা হচ্ছে যে ইনশাল্লাহ সেটা সলভ করাই দিব। ঠিক আছে, ফার্স্ট অফ অল টোটাল ক্লাসগুলোকে কমপ্লিট করো ভাইয়া, থিওরি একেবারে নোট আকারে রাখো, সিকিউ সলভ আমরা নিজে লাইভে এসে করাবো ইউটিউবের, আমি আছি ইনশাল্লাহ তোমাদের সাথে থাকবো। ঠিক আছে, ওকে। সো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, যেরকমভাবে পড়াশোনা করাইলাম আর কি, নোট করে আর কি পড়াশোনাটা কমপ্লিট করো, ইনশাল্লাহ এটা সাস্টেনেবল হবে, তোমার কাছে অনেক বেশি ধরে টিকে থাকবে। সো আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।